আজ আমরা হিমালয়ের একেবারে কোলে থাকা কিছু মানুষের গল্প আর গান নিয়ে কথা বলবো। আর এই পুরো আলোচনাটার নাম পাহাড়িয়া বর্ষার সুরে। নামটা শুনলেই কিন্তু মনটা কেমন যেন ভিজে যায়, তাই না? বেশ, চলুন তাহলে এই সুরেলা যাত্রায় পাড়ি দেওয়া যাক। স্ক্রিনের এই ছবিটা দেখুন একবার। কি দারুণ একটা প্রাণবন্ত উৎসবের পরিবেশ, তাই না? গান, নাচ সব যেন একসাথে মিলেমিশে একাকার হয়ে গেছে। আসলে এই ছবিটাই কিন্তু আমাদের আজকের আলোচনার মূল সুরটা ঠিক করে দিচ্ছে। মানে প্রকৃতি আর মানুষের সংস্কৃতির মধ্যে যে একটা গভীর যোগাযোগ আছে, সেটাই। তো এই গল্প আর গানের একদম ভেতরে ঢোকার আগে চলুন আগে সেখানকার মানুষজনদের একটু চিনে নিই, তাদের জীবনযাত্রা কেমন সেটা একটু জেনে নিই। কারণটা খুব সোজা, তাদের না জানলে তাদের সংস্কৃতিটাকে ঠিকঠাক অনুভব করা কিন্তু বেশ কঠিন, তাই না? এই পুরো গল্পটার পটভূমি হল তরাই অঞ্চল। এখন প্রশ্ন হল, এই তরাই জিনিসটা ঠিক কি? আচ্ছা, সহজ করে বললে হিমালয়ের ঠিক পাদদেশে যে একটা সবুজ ঘন জঙ্গলে ঢাকা ভেজা ভেজা এলাকা আছে না, ওটাকেই বলে তরাই। আর এই অঞ্চলের মধ্যে দিয়ে তিস্তা, তোর্ষা, রঙ্গিতের মতো দারুণ সব পাহাড়ের নদী বয়ে গেছে। ভাবুন একবার, এই নদীগুলোই তো ওখানকার জীবনকে আরও জীবন্ত করে তুলেছে। আর এই সুন্দর তরাই অঞ্চলেই থাকেন বেশ কিছু জনজাতির মানুষ, যেমন ধরুন রাভা, লেপচা, গারো, মেচ, টোটো। কিন্তু আসল মজার ব্যাপারটা কি জানেন? এদের প্রত্যেকের কিন্তু নিজস্ব ভাষা আছে, আর সেই ভাষাতেই তারা শত শত বছর ধরে তৈরি করেছে তাদের নিজেদের গল্প, নিজেদের গান। তাহলে চলুন এবার এই সংস্কৃতির আরও গভীরে যাই। প্রথমে আমরা রাভা সম্প্রদায়ের একটা গানের কথা জানব। এমন একটা গান যেটা তাদের জীবনের খুব সাধারণ কিন্তু ভীষণ আনন্দের একটা মুহূর্তকে ধরে রেখেছে। এই গানটার পেছনের গল্পটা কিন্তু খুব মজার। রাভা সম্প্রদায়ের মানুষেরা যখন সবাই মিলে একসাথে মাছ ধরতে যান, তখন ওটা শুধু মাছ ধরা থাকে না, ওটা একটা আস্ত উৎসবে পরিণত হয়। আসলে এই ধরনের কাজগুলোই তো তাদের নিজেদের মধ্যেকার বাঁধনটাকে আরও শক্ত করে তোলে। আর সবার সেই একসাথে আনন্দ করার মুহূর্তটাই ঠিক সেটাই সুর হয়ে ফুটে উঠেছে এই গানে। এখানে দেখুন, একদিকে রাভা ভাষায় গানের লাইনগুলো লেখা, আর ঠিক তার পাশেই তার বাংলা মানে। যেমন লোগো ফেই না রতিয়া, এর মানে হল চলো মাছ ধরতে যাই। ধরুন মাসা লাইঙ্গা পুই মনো, এর মানে কুরুয়া পাখি উড়ে উড়ে কাঁদছে। ভাবা যায় নিজেদের ভাষায় প্রকৃতির ছবিটা কি অদ্ভুত সুন্দরভাবে তারা গানে তুলে ধরেছে। ব্যাপারটা কিন্তু শুধু গানেই থেমে নেই। এই জনজাতিদের মধ্যে মুখে মুখে ফেরা অনেক শিক্ষামূলক লোককথাও আছে। এবার আমরা সেরকমই একটা গল্পের কথা জানব, লেপচা সম্প্রদায়ের একটা গল্প, যে গল্পটা আমাদের সাহস আর একে অপরকে সাহায্য করার একটা দারুণ উদাহরণ দেয়। আচ্ছা, একবার ভাবুন তো, যদি হঠাৎ করে পৃথিবী থেকে বৃষ্টি উধাও হয়ে যায়, কি হবে তাহলে? সবকিছু শুকিয়ে কাঠ, তাই না? লেপচাদের এই গল্পটা কিন্তু ঠিক এমনই একটা ভয়ঙ্কর পরিস্থিতি দিয়েই শুরু হচ্ছে, যখন পৃথিবীতে নেমে এসেছে এক ভয়ঙ্কর খরা। আর এই রকম একটা কঠিন সময়ে কে এগিয়ে এলো জানেন? গল্পের নায়ক, ছোট্ট একটা ব্যাঙ। সে ঠিক করল এভাবে বসে থাকলে চলবে না, একেবারে শোটান ভগবানের কাছে গিয়েই এর একটা বিহিত চাইতে হবে। তাকে গিয়েই জিজ্ঞেস করতে হবে কেন তিনি তার সৃষ্টিকে এমনভাবে কষ্ট দিচ্ছেন। তো ব্যাঙ তো একাই বেরিয়ে পড়ল, কিন্তু যাত্রাপথে তার সঙ্গী জুটে গেল একে একে। প্রথমে কে এলো? একটা মৌমাছি। তার সমস্যাটা কি? আরে বৃষ্টি না হলে তো ফুল ফুটবে না, আর ফুল না ফুটলে সে মধু পাবে কোত্থেকে? তারপর তার সাথে যোগ দিল একটা মোরগ। খরার কারণে সব ফসল নষ্ট, তার খাবারের একটা দানাও জুটছে না। আর সবশেষে তাদের দলে এলো একটা বাঘ। তার আবার অন্য চিন্তা, এই খরায় যদি সব জীবজন্তু মরেই যায়, তাহলে সে নিজে খাবেটা কি? অনেক রাস্তা পেরিয়ে এই ছোট্ট দলটা শেষমেশ পৌঁছল ভগবানের প্রাসাদে। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখল, তাতে তো তাদের মাথা গরম। তারা দেখল প্রাসাদের সবাই মহাভোজ আর উৎসবে মেতে আছে। এদিকে যে পৃথিবী শুকিয়ে যাচ্ছে, সেদিকে কারোর কোনো খেয়ালই নেই। এই ছবিটা যেন ঠিক সেই মুহূর্তের প্রতিবাদের একটা চিহ্ন। তারপর আর কি,
শুরু হয়ে গেল প্রতিবাদ। মৌমাছিরা গিয়ে সোজা রক্ষীদের হুল ফোটাতে শুরু করল। বাঘটা তারস্বরে গর্জন করে সবাইকে ভয় পাইয়ে দিল, আর মোরগটা ডানা ঝাপটে একেবারে হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দিল। এই চরম গোলমালের মধ্যে ভগবান শেষ পর্যন্ত বুঝতে পারলেন যে তার মন্ত্রীরা কত বড় ভুল করেছে। তিনি তাদের খুব বকাবকি করলেন আর পৃথিবীতে আবার বৃষ্টি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করলেন। তো এই যে আমরা একটা গান আর একটা গল্পের কথা জানলাম, এখন প্রশ্ন হলো এগুলোর আসল মানেটা কি? মানে শুধু তো একটা গান বা গল্প নয়, এর থেকে আমরা ঠিক কি শিখতে পারি? চলুন এবার সেটাই একটু ভেবে দেখা যাক। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা ঠিক কি কি জিনিস বুঝতে পারলাম? প্রথমত, প্রকৃতি আর মানুষের মধ্যে যে একটা নিবিড় সম্পর্ক আছে সেটা খুব পরিষ্কার। দ্বিতীয়ত, ওই ব্যাঙের গল্পটা আমাদের কি শেখালো যে সমস্যা যতই বড় হোক না কেন, সবাই মিলে একসাথে চেষ্টা করলে তার সমাধান করাই যায়। তৃতীয়ত, এই যে গান আর গল্প, এগুলোই কিন্তু লোক সংস্কৃতির আসল প্রাণ। এর মাধ্যমেই একটা প্রজন্মের পরিচয় পরের প্রজন্মের কাছে পৌঁছায়। আর সবশেষে, সম্ভবত সবচেয়ে জরুরি শিক্ষাটা হলো ওই ছোট্ট ব্যাঙটার মতো এই পৃথিবীতে ছোট বড় প্রত্যেকটা প্রাণীরই কিন্তু একটা দরকারি ভূমিকা আছে। আরে যে গান, গল্প, নানা রকম উৎসব, এই সব কিছুকে একসাথে মিলেই কিন্তু তৈরি হয় লোকসংস্কৃতি বা ফোক কালচার। মানে কোনো একটা অঞ্চলের সাধারণ মানুষের জীবনযাপন, তাদের বিশ্বাস, তাদের ভাবনা চিন্তা, এই সব কিছুরই একটা প্রতিচ্ছবি। আর পাহাড়িয়া বর্ষার সুরে লেখাটা কিন্তু এই লোকসংস্কৃতিরই একটা অসাধারণ উদাহরণ। শেষ করার আগে লেপচাঁদের ওই গল্পটা কিন্তু আমাদের দিকে একটা খুব জরুরি প্রশ্ন ছুড়ে দেয়। গল্পের ভগবানের মন্ত্রীরা যেমন পৃথিবীর কষ্টটা দেখতে পাননি বা প্রকৃতির কান্না শুনতে পাননি, আচ্ছা আমরা কি আজ প্রকৃতির কথা শুনতে পাই? এই হাজার হাজার বছরের পুরনো লোক কথাটা আজকের দিনে দাঁড়িয়েও কিন্তু আমাদের নতুন করে ভাবতে শেখায়, তাই না?